এই গল্পের সমস্ত ঘটনাবলী কাল্পনিক। বাস্তবের সাথে মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ভৌতিক ঠেক কোনো প্রকার কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। গল্পটি সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই গ্রহণ করুন। আপনারা গল্পটি কে কোথা থেকে শুনছেন সেইটা কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি থেকে আজকে একটি প্রশ্ন রইল, গল্পটিতে কোন গ্রামের কথা বলা হয়েছে? হারুন মাঝির বউয়ের নাম কি? সঠিক উত্তরটি আমাদের কমেন্ট বক্সে জানান। অখিলেশ দাদু তার চায়ের আড্ডার আসরে গিয়ে তার গল্পের গুণমুগ্ধ শ্রোতা বিল্টু আর ভম্বল সহ আরও কয়েকজনকে নিজের জীবনের অভিজ্ঞতা শোনায়। একবার অখিলেশ দাদু গিয়েছিলেন তার বন্ধু মানবেন্দ্রর বাড়ি, কিন্তু সেই রাতেই তাকে ফিরে আসতে হয়। তার কারণ, ওনাকে ফিরে পরের দিন অফিস জয়েন করতে হবে। কিন্তু ফেরার পথে একটা মাঝির নৌকায় সে উঠে বসে। তার নাম হলো হারুন মাঝি। এবার সে চলতে চলতে মাঝির সাথে কথা বলতে শুরু করে। ওইদিকে মাঝি তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী শোনান দাদুকে। মাঝির একটা বউ ছিল যার ওপর নাকি প্রেত ভর করেছিল। ওই দিন মাঝির ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। শুধু তাই নয়, তার বউ উন্মাদ হওয়ার কারণেই তার ছেলেকে হারায় হারুন মাঝি। অবশেষে একটা তান্ত্রিকের শরণাপন্ন হয়। কি হয়েছিল সেদিন মাঝির সাথে? তান্ত্রিক কি কোনো উপায়ে তাকে বাঁচাতে সক্ষম হয়েছিল, নাকি বিপদ আরও বেড়েছিল? কোন প্রেতের নজরে পড়ল হারুন মাঝির বউ? জানতে হলে শুনতে হবে লেখিকা চিত্রার কলমে লিখিত গ্রাম বাংলার ভূতের গল্প শীতের রাতে মাধবের চায়ের দোকান গল্পটি। গ্রামের নাম শীতলপুর। সবুজের ছায়া ঢাকা একটা গ্রাম। গ্রামটা যেমন খুব বেশি বড়ও নয়, তেমনি দেখে ছোটও বলা যায় না। গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ এবং নৌ পরিবহন। কারণ গ্রামের এক দিক দিয়ে বয়ে যেত শান্ত স্নিগ্ধ নদী, আর সেই নদীতেই নৌকো চালিয়ে গ্রামের অনেক মানুষ তাদের সংসার চালাতো। আর এখানে জমি ছিল খুবই উর্বর প্রকৃতির, তাই কৃষিকাজও এখানে ভালো হতো। এই গ্রামের পশ্চিম দিকে রয়েছে একটি কালী মন্দির। মন্দিরটি বড় কালী মন্দির নামে পরিচিত। গ্রামবাসীদের বিশ্বাস এখানে মা বড় জাগ্রত। মায়ের কাছে কোনো ভক্ত মানত করলে মা নাকি তাকে খালি হাতে ফেরাতেন না। প্রতিদিন সকাল সন্ধ্যায় এই মন্দিরে পুজো হতো। গ্রামেরই একজন পুরোহিত এই পুজোর দায়িত্ব পালন করতেন। সময়টা মাঘ মাসের সন্ধ্যা। সমস্ত গ্রামটা যেন প্রচণ্ড ঠান্ডায় জুবুথুবু। বড় কালী মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। গ্রামের কিছু মানুষ সেই মন্দিরে ভিড় জমিয়েছে। পুজো শেষে পুরোহিত সেখানে উপস্থিত সকলকে প্রসাদ দিলেন। সকলে ভক্তি ভরে তা গ্রহণ করল। তাদের মধ্যে উপস্থিত ছিল বিল্টু, ভম্বল ও শক্তি। বিল্টু বলল, ওই তো গপ্প দাদু চলে এসেছে। এই চল চল আজকে একটা জমিয়ে ভূতের গল্প শুনে আসি। ভম্বল আর শক্তি বিল্টুর কথায় সম্মতি জানালো। এই গ্রামেরই একজন বয়স্ক ব্যক্তি হলেন অখিলেশ চক্রবর্তী। সবাই তাকে গল্প দাদু বলেই চেনে, কারণ তিনি মাঝে মাঝেই সন্ধেবেলায় মাধবদার চায়ের দোকানে বসে নানা রকমের গল্প শোনান। যদিও সে গল্পগুলোর মধ্যে বেশিরভাগই থাকে তার জীবনের ঘটে যাওয়া সত্য কাহিনী। কারণ তিনি ছিলেন পোস্টমাস্টার, তাই চাকরি সূত্রে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। বিল্টু, ভম্বল আর শক্তি রামুদার চায়ের দোকানে গিয়ে দোকানের সামনে পাতা কাঠের বেঞ্চিতে বসল। অন্য আরেকটা বেঞ্চিতে মাথায় টুপি, গায়ে সোয়েটার আর একটা শীতের চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে ওদের গল্প দাদু। বিল্টু বলল,
দাদু দাদু, অনেকদিন তোমার কাছে কোনো গল্প শোনা হয়নি, আজকে একটা জম্পেশ গল্প শোনাও তো দেখি। গল্প দাদু প্রথমে খক খক করে একটু কেশে নিলেন, তারপর বিল্টুদের দিকে তাকিয়ে বললেন, তা তোরা আজ কিসের গল্প শুনবি? বিল্টু বলল, দাদু, যা ঠান্ডা পড়েছে আজ, এই ওয়েদারে ভূতের গল্প একেবারে জমে যাবে। আচ্ছা বেশ, তাই হবে। এই মাধব, আমাকে একটা ভালো করে লিকার চা বানিয়ে দে তো। বিল্টুদের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন, আজ তোদের যে গল্পটা আমি শোনাবো সেটা কোনো গল্প নয়, একেবারে বাস্তব ঘটনা। আর এই ঘটনার সাক্ষী ছিলাম আমি। বিল্টু, ভম্বল আর শক্তি মন দিয়ে গল্প শুনতে লাগলো। গল্প দাদু আবারও বলতে শুরু করলেন, তোরা তো জানিসই, কর্মসূত্রে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। তো সেবার আমি অফিস থেকে বদলি হয়ে গেলাম তালডাঙ্গা গ্রামে। গ্রামটা আমার বেশ ভালোই লাগলো, দিনগুলো খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। সারা সপ্তাহ অফিসের খাটাখাটুনির পর সপ্তাহান্তে আমি একাই একটু আশেপাশে ঘুরে বেড়াতাম। তো সেই রকমই সেদিন ঘুরতে ঘুরতে নদী পেরিয়ে চলে গিয়েছিলাম পাশের গ্রামে। আর সেখানেই হঠাৎ দেখা হয়ে গেল আমার কলেজের বন্ধু মানবেন্দ্রর সাথে। ওর সাথে কথা বলে জানতে পারলাম যে ও কয়েকদিন আগেই এই গ্রামেরই বিদ্যালয়ে অঙ্কের শিক্ষকের পদে নিযুক্ত হয়ে এখানে এসেছে। অনেকদিন পর দুই বন্ধুর দেখা হওয়ায় আমরা দুজনেই খুব খুশি হলাম। ও আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে জানতে পারলাম যে আগামী মাসে ওর একমাত্র বোন মৃণালিনীর বিবাহ স্থির হয়েছে। পরিবারের সবাই বলল আমি যেন বিয়ের দুদিন আগে থেকেই এখানে চলে আসি। কিছু দায়িত্বও দেওয়া হলো আমাকে। যাই হোক, আমিও অফিস থেকে ছুটি নিয়ে বিয়ের দুদিন আগে থাকতেই সেখানে গিয়ে উপস্থিত হই। অফিস থেকে মাত্র দুদিনেরই ছুটি পেয়েছিলাম, তাই বিয়ের দিনই অনুষ্ঠান শেষ হতেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মানবেন্দ্রর পরিবার আমাকে থাকার জন্য বারবার অনুরোধ করেছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। পরদিন সকালে আমাকে অফিস জয়েন করতে হবে, তাই আজ রাতে যেভাবেই হোক আমাকে বাড়ি ফিরতেই হবে। ওদের গ্রাম থেকে তালডাঙ্গা গ্রামে যাওয়ার একটাই পথ, আর সেটা জলপথ। মানবেন্দ্রের বাড়ি থেকে নদীটা খানিকটা দূরে। আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে দ্রুত পায়ে নদীর দিকে এগিয়ে চললাম। মনে মনে ভাবতে লাগলাম, অনেকটা রাত হয়ে গেছে, যদি এখন ঘাটে কোনো নৌকা না পাই তাহলে তো বাড়ি ফেরা খুব মুশকিল হয়ে যাবে। ইস, আর একটু আগে বেরোলে খুব ভালো হতো। আসলে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়াটাও দুষ্কর হয়ে ওঠে। জানি না আজ কপালে কি আছে। এইসব ভাবতে ভাবতেই আমি দ্রুত পায়ে গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলতে লাগলাম। নদীর সামনে পৌঁছাতেই দেখি সেখানে একটাও নৌকা নেই। আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। এবার বাড়ি ফিরবো কিভাবে? কালকে তো অফিস যেতেই হবে, না হলে ওপর মহলে অনেক জবাবদিহি করতে হবে। এখন কি করা যায়? একবার ভাবলাম মানবেন্দ্রদের বাড়িতে আবার ফিরে যাই, তারপর কাল অফিসে যা হবে দেখা যাবে। এই ভেবেই যেই না মানবেন্দ্রদের বাড়ির পথে পা বাড়িয়েছি, অমনি পেছন থেকে শুনলাম একটা ডাক। বাবু, নদীর ওপারে যাইবেন নাকি? পেছন ফিরে দেখি অন্ধকারে একটা নৌকো দাঁড়িয়ে আছে। আমি একটু অবাক হলাম। আরে, এতক্ষণ তো এখানে কোনো নৌকো ছিল না, তাহলে এই নৌকোটা এখন হঠাৎ কোথা থেকে এলো? যাকে, আমার বাপু অত শত ভেবে কাজ কি, আমার শুধু বাড়ি পৌঁছাতে পারলেই হবে। এই ভেবে আমি মাঝিকে বললাম,
হ্যাঁ মাঝি, ওপারে যাব, তালডাঙ্গা গ্রামে। মাঝি বলল, আসেন বাবু, উইঠা আসেন। আমিও নিশ্চিন্ত হয়ে নৌকায় উঠে বসলাম। এতক্ষণ মাঝিকে ভালো করে লক্ষ্য করিনি, কিন্তু এখন মাঝির মুখের দিকে চোখ পড়তেই একটু যেন অবাক লাগলো। মাঝির শরীর একেবারে শীর্ণকায়, শরীরের সব হাড়গুলো যেন চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসতে চাইছে। গায়ের রং কেমন যেন ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে তার সারা শরীরে কোথাও এতটুকু কোনো রক্ত নেই, আর তার চোখগুলো যেন কোটরে ঢুকে গেছে। যাই হোক, মাঝি দাঁড় বাইতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, মাঝি, তোমার নাম কি? মাঝি উত্তর দিল, আগে বাবু, আমার নাম হারুন মণ্ডল, সবাই আমারে হারুন মাঝি বইলাই ডাকে। বলেই খ্যাঁক খ্যাঁক করে একটু হেসে উঠল। আমি বললাম, বেশ বেশ, তা হারুন মাঝি, তোমার বাড়ি কোথায়? আমার এই প্রশ্ন শুনে হারুন মাঝি কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আগে বাবু, ওই পাশের গাঁয়েই এক সময় আমার ঘর ছিল, কিন্তু কিন্তু কি মাঝি? হারুন মাঝি আবার চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন ও বাড়িতে আর কেউ থাকি না বাবু। মানে কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। বাবু, এক সময় আমার সব ছিল, বউ বাচ্চা নিয়ে আমার ভরা সংসার ছিল, কিন্তু এখন আর সেসব কিছুই নাই। নেই মানে? কোথায় গেল সবাই? সে অনেক কথা বাবু, শুনবেন আপনি সে কাহিনী? হ্যাঁ, নিশ্চয়ই শুনবো, তুমি বলো। হারুন মাঝি বলতে শুরু করলো, সে এখন থেকে অনেক বছর আগের কথা। আমার তখন যুবক বয়স, ভালোবেসে বিয়া করছিলাম আমাদেরই গাঁয়ের মেয়ে মালতীরে। মালতীরে আমি ছোট থেকেই ভালোবাসতাম। আমার মা বাবা ওরে খুব পছন্দ করত, নিজের মেয়ের মতোই ভালোবাসতো। মালতী আমাদের বাড়িতে বউ হইয়ে আসার পর থেকেই আমাদের সংসারে যেন লক্ষ্মী প্রবেশ করলো। আমার রোজগারও বাড়তে লাগলো, বেশ সুখে শান্তিতে কেটে যাচ্ছিল আমাদের দিনগুলা। বছর ঘুরতে না ঘুরতেই মালতীর কোল আলো কইরা এক ফুটফুটে পুত্র সন্তান আইলো, আমাদের একমাত্র ছেলে, আমাদের নয়নের মণি বাবলু। আমরা ওরে একটু একটু কইরা বড় কইরা তুলতে লাগলাম। কত স্বপ্ন ছিল আমাদের ওরে নিয়ে। ভেবেছিলাম ছেলেটারে লেখাপড়া শিখায়ে মানুষের মতো মানুষ করুম। আমি দিন রাত খাটতে লাগলাম, খুব ভালোই ছিলাম আমরা, জানেন বাবু। কিন্তু একদিন এই পর্যন্ত বলে হারুন মাঝি আবার থামল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো হারুন, আবার থামলে কেন? একদিন কি হয়েছিল? মাঝি আবার বলতে শুরু করলো, একদিন মালতীর প্রচণ্ড জ্বর এলো। সে জ্বর আর কিছুতেই কমলো না। আমি আমার গাঁয়ে নিবারণ ডাক্তারে ডাইকা নিয়ে আইলাম, কিন্তু 7 দিন পরেও যখন মালতীর জ্বর এতটুকুও কমলো না, তখন তিনি আমারে কইলেন কলকাতার কোনো বড় ডাক্তারে দিয়া মালতীর চিকিৎসা করাইতে। কিন্তু বাবু, কলকাতায় যাইতে তো অনেক খরচ। সেখানে গিয়া মালতীর চিকিৎসা করাইতে যত টাকার প্রয়োজন ছিল বাবু, তত টাকা তখন আমার কাছে ছিল না। তাই আমি নিবারণ ডাক্তারে দিয়ে মালতীর চিকিৎসা করাইতে লাগলাম। এইভাবে আরো কয়েকটা দিন কাইটা গেল, কিন্তু যত দিন যায় মালতীর শরীর ভালো হওয়ার বদলে আরো খারাপ হইতে লাগলো। একসময় নিবারণ ডাক্তার বললেন যে তিনি নাকি আর মালতীর চিকিৎসা করতে পারবেন না।
ওরে বাঁচাইতে হইলে শহরের কোনো বড় ডাক্তারের কাছেই নিয়ে যাইতে হইব। আমি বড় দুশ্চিন্তায় পড়লাম, কোথা থেকে জোগাড় করব এত টাকা। একবার ভাবলাম আমার এই নৌকাটারই বেশি দিই, কিন্তু পরক্ষণেই মনে হইল নৌকাটাই যদি না থাকে তাহলে রোজগার করব কেমনে? তখন তো না খেতে পেয়ে সবাই মারাই যাইমু। এই মধ্যে একদিন গভীর রাতে আমার বউয়ের প্রচন্ড বুকে ব্যথা শুরু হলো। বাবা মা বলল নিবারণ ডাক্তারে একবার ডেকে নিয়ে আইতে। এদিকে বাইরে তখন মুষলধারে বৃষ্টি হইতাছে, সেই সঙ্গে বজ্রপাত। কিন্তু কি আর করা যাইব, বউটারে বাঁচাইতে হইলে তো নিবারণ ডাক্তাররে এক্ষুনি এখানে নিয়ে আইতে হইব। যদিও তিনি যে আইবেনি এমন নিশ্চয়তাও ছিল না, তবুও আমি আমার বন্ধু কমল রে নিয়ে সেই দুর্যোগের মধ্যেই ছুটে গেলাম নিবারণ ডাক্তারের বাড়ি। প্রথমটা তিনি রাজি না হইলেও অনেক জোরাজোরির পর তিনি আমাদের সাথে আইতে রাজি হইলেন। কিন্তু মালতীরে দেখে তিনি বললেন এই রোগে চিকিৎসা করা নাকি তার পক্ষে সম্ভব নয়। চিকিৎসা বিদ্যায় তার যা জ্ঞান আছে তাতে নাকি এই রোগের চিকিৎসা করা একেবারে অসম্ভব। তিনি নিজের বাড়ি ফিরে গেলেন। এখন আমি কি করুম? বউটারে কি নিজের চোখের সামনে মরতে দেখুম? আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। চোখ থেকে জল গড়ে পড়তে লাগলো। এমন সময় কমল বলল পাশের গায়ে নাকি কদিন আগেই একজন বড় ডাক্তার এইছেন, তাকে যদি একবার এখানে নিয়ে আসা যায় তাহলে হয়তো কিছু একটা হইলেও হইতে পারে। কিন্তু সমস্যাটা হইল সেই গ্রামে যাইতে হইলেই শ্মশানের ভিতর দিয়া যাইতে হয়, আর সেই শ্মশানে রাতের বেলায় কোনো মানুষ পা রাখে না। ওই শ্মশানটা সম্পর্কে মানুষের মনে একটা আতঙ্ক বাসা বেঁধেছিল। শোনা যেত শ্মশানে রাতের বেলায় নাকি তেনাদের উপদ্রব শুরু হয়। অনেকেই নাকি রাতের বেলা মরা পড়াইতে যাইয়া তেনাদের দেখা পেয়েছে। এমন সময় মাঝিকে থামিয়ে দিয়ে আমি প্রশ্ন করলাম, তেনারা মানে কাদের কথা বলছো তুমি মাঝি? মাঝি পিস পিস করে বলল, চুপ করুন বাবু, চুপ করুন। এই রেতের বেলায় তেনাদের নাম যে মুখে আনতে নেই গো বাবু। তেনারা যে বড় সাংঘাতিক গো বাবু, নাম নিলেই যে তেনারা এখানে এসে হাজির হবেন। আমি বললাম, আরে মাঝি, তুমি কি ওসব ভূত প্রেতের কথা বলছো? হারুন মাঝি এবার গলার স্বরটা একটু চড়িয়ে বলল, বাবু তেনাদের নাম নেবেন নে বাবু, নাম নিলে যে তেনারা চলে আসেন। মাঝির গলায় ভয়ের ছাপ স্পষ্ট। এবার আমি হো হো করে হেসে উঠলাম, বললাম, এই তোমরা গ্রামের লোকেরা এখনো এসব ভূত প্রেতের কুসংস্কারে বিশ্বাস করো? আরে ওসব ভূত বলে কিছু হয় না, বুঝলে? সবই তোমাদের মনের ভুল। মাঝি কাঁপা কাঁপা গলায় বলল, না বাবু না, মনের ভুল নয় কো, আমি নিজে তার সাক্ষী। আমি যে নিজের চোখে তেনাদের দেখেছি বাবু। কি? তুমি নিজের চোখে ভূত দেখেছো? হ্যাঁ বাবু দেখেছি। শুনবেন নাকি বাবু সেই গল্প খান? বেশ, শোনাও তাহলে। গল্প শুনতে শুনতেই না হয় আজ নদীটা পার হয়নি। তবে শোনেন বাবু, সেদিন মাঝরাত্রে আমার বউয়ের অবস্থা দেখে আমরা শেষ পর্যন্ত বাধ্য হইয়া পাশের গ্রামের ডাক্তারের কাছে যাব বলে সিদ্ধান্ত নিলাম। বাইরে বৃষ্টিটা তখন কমেছে। আমি আর কমল হেরিকেনটা নিয়ে বেড়ায় পড়লাম। মিনিট 10 হাঁটার পর আমরা সেই শ্মশানের ভিতর প্রবেশ করলাম। কিন্তু সেখানে পাড়ায় খাই আমরা আশ্চর্য হয়ে গেলাম। এখানে কিন্তু কোনো বৃষ্টি হয় নাই, মাটি খটখটে শুকনো। তবে শ্মশানের মাটিতে পা রাখার সাথে সাথেই আমাদের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল বাবু। আমরা দৌড়ো দৌড়ো বুকে আগায় চললাম। শ্মশানটা বেশ বড়,
আমরা যত সম্ভব দ্রুত পায়ে এগাইতে লাগলাম। কিছু দূর এগাইয়েই মনে হইল আশেপাশের বাতাস যেন ক্রমশ ভারী হয়ে আসতেছে। হঠাৎ আমাদের ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব হতেই আমরা দুজনেই চমকে পেছন ফিরে তাকাইলাম, কিন্তু কাউকে সেখানে দেখতে পাইলাম না। আমি কমলরে বললাম, এই কমল, আরো জোরে পাছালা, এই শ্মশানটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পেরাইতে হইব। আমরা একরকম প্রায় দৌড়াতেই লাগলাম। হঠাৎ কমল কিছু একটাতে হোঁচট খাইয়া মাটিতে মুখ থুবড়ে পড়ল। আমি ওরে টেনে তুলে দাঁড় করাইলাম। তারপর হাতের হেরিকেনের আলোয় দেখলাম কমল যাতে হোঁচট খাইয়া পইরা গেছিল সেটা আসলে একটা মানুষের কঙ্কালের মাথা বাবু। যদিও শ্মশানের ভেতরে সব জিনিস পইরা থাকা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বাবু সেই কঙ্কালের মাথাটা দেখা ভয়ে আমাদের শরীরের সব রক্ত যেন নিমেষে শুকনো হয়ে গেল বাবু। কারণ ওই নরমুণ্ডটার দুই চোখের কোটর থেকে যেন আগুন ঠিকরে বেড়াইতেছিল। আর ওই মুন্ডু দেখে মনে হইতাছিল সে যেন আমাদের দিকে তাকায় হাসতেছে বাবু। এই দৃশ্য দেখা আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। হঠাৎ আমাদের কানে এলো একটা মন্ত্র পড়ার শব্দ। আর একটু এগোতেই আমরা দেখলাম একজন তান্ত্রিক সেখানে বসে যজ্ঞ করতেছে। তার গায়ে কালো বসন, কপালে কালো তিলক, তার সামনে জ্বলছে যজ্ঞকুণ্ড, আর পাশে ছড়াইয়ে রয়েছে কয়েকটা মানুষের কঙ্কালের মাথা আর হাড়গোড়। তান্ত্রিক মন্ত্র পড়ে যজ্ঞে আহুতি দিতাছে। আমরা সেখান থেকে চলে যাইতেছিলাম, হঠাৎ তিনি আমাদের নাম ধইরা ডাক দিলেন। তার মুখে আমাদের নাম শুই না আমরা তো ভীষণ অবাক হইয়া যাইলাম বাবু। আমরাও তার কাছে যাইলাম। আমারে দেখেই তিনি বললেন, আরুণ, আমি জানি তোর বউয়ের খুব অসুখ, আর তার চিকিৎসার জন্য তুই পাশের গ্রামে এখন ডাক্তার আনতে যাচ্ছিস। বাবু, তান্ত্রিকের মুখে কথা শুই না আমরা খুব অবাক হইয়া গেলাম। মনে মনে ভাবলাম তিনি বোধহয় অন্তর্যামী। আমরা তার পায়ে মাথা ঠুকায় দুজনে প্রণাম করলাম। বললাম, বাবা, আপনি তো অন্তর্যামী। তিনি হেসে বললেন, না রে, আমি কেউ নই, সবই তিনি। তবে আমার সঙ্গে যখন তোদের একবার দেখা হয়েই গেছে, তখন আর তোদের কোনো চিন্তা নেই। আয় তোরা, বস আমার পাশে। আমি আর কমল গিয়ে তান্ত্রিকের পাশে বসলাম। তিনি আমার হাতে একটি তাবিজ দিয়া বললেন, এই নে, এই তাবিজটা গিয়ে তোর বউয়ের হাতে বেঁধে দিবি। দেখবি কাল সকালেই তোর বউ একেবারে সুস্থ হয়ে উঠবে। আমিও খুশি মনে তান্ত্রিকের হাত থেকে তাবিজ খান নিয়ে কপালে ঠেকাইলাম। তারপর আবার তান্ত্রিকরে প্রণাম কইরা দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরাই দেখি মালতী তখনও বুকে যন্ত্রণায় কাতরাইতেছে। আমি গিয়ে তাড়াতাড়ি ওর হাতে তান্ত্রিকের দেওয়া তাবিজ খান বাঁধা দিলাম। আর সঙ্গে সঙ্গে দেখলাম এক অদ্ভুত কাণ্ড। তাবিজ খান বাঁধা দিতেই মালতীর যেন কেমন ঝিমায় পড়ল, তারপর ধীরে ধীরে ঘুমায় পড়ল। আমি ওর পাশে জেগেই বইসা রইলাম। ভোরের দিকে হয়তো আমার চোখ দুখান লেগে আইতাছিল। হঠাৎ ঘুম ভাঙল একটা গোঙানির শব্দে। আমি বিছানায় উঠা বসলাম আর দেখলাম আমার বউ মালতী আমার ছোট ছেলেটার গলা দুই হাতে টিপে ধরেছে। আমি চিৎকার কইরা বললাম, মালতী,
এ তুই কি করতেছিস? আমার কথায় মালতী আমার দিকে মুখ ঘুরা তাকালো। ওরে দেখা আমি তো চমকে উঠলাম। দেখলাম ওর চোখ দুখান যেন টাটকা রক্তের মতো লাল, আর ঠোঁটের কোণে ফুইটা উঠেছে নিষ্ঠুর পৈশাচিক হাসি। আমি আমার ছেলেটারে ওর হাত থেকে সারাইতে গেলাম, কিন্তু মালতীর শক্তির কাছে আমি হার মেনে গেলাম বাবু। কোনো মেয়ে মানুষের শরীরে যে এমন জোর হয় তা আমার জানা ছিল না বাবু। আমি চিৎকার কইরা আমার বাপ মারে ডাকলাম, তারা দৌড়ে আইলো। আমরা সবাই মিলে আমার ছেলেটারে বাঁচানোর চেষ্টা করলাম বাবু, কিন্তু মাঝি আর বলতে পারল না। কান্নায় তার গলা যেন স্তব্ধ হয়ে এল। কিন্তু কি হারুন, থামলে কেন বলো? মাঝি কান্না জড়ানো গলায় বলল, কিন্তু আমরা সবাই মিলেও মালতীর হাত থেকে আমার ছেলেটারে বাঁচাইতে পারলাম না বাবু। ও গলা টিপে আমাদের চোখের সামনে আমাদের ছোট ছেলেটারে মাইরা ফেললো বাবু। তারপর ওর মৃত শরীরটা টানতে টানতে নিয়ে সইলা গেল পশ্চিমের জঙ্গলের দিকে। আমিও ওর পেছন পেছন দৌড়ালাম, কিন্তু মালতী এত জোরে দৌড়াইতাছিল মনে হচ্ছিল যেন পায়ে হেঁটে নয়, ও বাতাসে উইরা সইলা যাইতেছে। কিছু দূর যাতে আমি আর ওরে দেখতে পাইলাম না। আমিও জঙ্গলের ভেতরে ঢুইকা মালতীরে তন্ন তন্ন কইরা খুঁজলাম, কিন্তু কোথাও ওরে দেখতে পাইলাম না। শেষে নিরুপায় হইয়া আমি বাড়ি ফিরা আইলাম। তারপর কয়েকজন গ্রামবাসীদের সঙ্গে নিয়া আবার যাইলাম সেই জঙ্গলের ভিতর, কিন্তু সবাই মিলা খুঁজাও মালতী বা আমার ছেলে বাবলুর কোনো চিহ্ন মাত্র দেখা গেল না। বাবু, সেদিন আমার ঘরে হাঁড়ি চলল না। আমরা সবাই মন মরা হইয়া বইসা রইলাম। মালতীর যে কি হইল আমরা কেউ কিছু বুঝতে পারলাম না। রাতের বেলা ঘরে বসে মালতী আর বাবুর কথা ভাবতেছি, এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল। মনে মনে ভাবলাম, এত রাতে আবার এই বাড়িতে কে আইলো? মালতী নয় তো? আমি ওইটা গিয়া দরজাটা খুলে সিটকে দুপা পিছাই আইলাম। দেখলাম দরজার বাইরে দাঁড়ায় রয়েছে মালতী, কিন্তু কি বিভৎসতার চেহারা! পরনের কাপড় আলু থালু, কোমর পর্যন্ত চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উড়তাছে। চোখ দুটোয় চলছে আগুনের লেলিহান শিখা, আর ঠোঁটের কোন গড়ায় পড়তাছে টাটকা রক্তের ধারা। ও শরীরটা যেন আগের থেকে অনেক লম্বা হইয়া গেছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয়টা হলো, ওর হাতে ধরা রয়েছে বাবলুর ধড়হীন মুন্ডুটা। আমি ভয়ার্ত কণ্ঠে বললাম, তোর কেমন রূপ মালতী? কি হয়েছে তোর? এবার মালতী একটা প্রকাণ্ড গর্জন কইরা উঠল, তারপর বলল, আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না, সবাইকে শেষ করে দেব। কেউ বাঁচবি না তোরা আমার হাত থেকে, কেউ না, কেউ না। আজ তোর ছেলে বাবলাকে খেয়েছি। এবার এবার তোদের পালা। এই পরিবারের কেউ কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। কেউ না, কেউ না। বলেই একটা পৈশাচিক হাসি হাসতে লাগলো। মালতী আবার বলল, আগে তোর বাপ মাকে মারবো, তারপর তোকে। তোদের মেরে
তোদের রক্ত পান করব, পান করব আমি, তবেই আমার মুক্তি। এইটুকু বলে মালতী যেন বাতাসে মিলায় গেল। আর কয়েক মুহূর্ত পরে আমি পাশের ঘর থেকে আমার বাপ মায়ের চিৎকার শুনতে পাইলাম। দৌড়ে সেখানে গিয়া দেখি মালতী আমার মায়ের গলা চেপে ধরে তারে শূন্যে তুইলা ধরেছে। আমি চিৎকার কইরা বললাম, মালতী, মালতী, আমার মারে সাইডা দে, উনি তোর শাশুড়ি মা, তোরে কত ভালোবাসেন, সবসময় তোরে নিজের মেয়ের মতো আগলাইয়া রাখেন, আর তুই কিনা তারে মারতে যাচ্ছিস। মালতী বলল, না, ও আমার কেউ না, কেউ না, ও আমার শত্রু, শত্রু আমার, তোরা সবাই আমার শত্রু, আর শত্রুর কখনো শেষ রাখতে নেই। আমি আর আমার বাপ মালতীর হাত থেকে আমার মায়েরে বাঁচাইতে গেলাম, কিন্তু মালতী আমার বাপরে ধাক্কা দিয়া সরাই দিল। আর সেই ধাক্কায় বাপ আমার সিটকে পড়ল চৌকাঠের ওপর। তার কপাল ফাইটা রক্ত ঝরতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। দৌড়াইয়া গিয়া বাড়ির উঠান থেকে একটা মোটা গাছের ডাল আইনা মালতীর মাথায় দিলাম একবারে। মালতীর মুখ খুইরা একটা গোঙানির মতো শব্দ কইরা মাটিতে লুটায় পড়ল। আমি কমললে তার বাড়ি থেকে ডাইকা আনা তার কাছে বাপ মা আর মালতীর রাইখা সুইটা যাইলাম নিবারণ ডাক্তারের বাড়ি। তিনি আয়সা বাবার চিকিৎসা করলেন। এদিকে মালতীর গায়ে তখন ধুম জ্বর। সব কথা শুইনা তিনি বললেন, মালতী নিশ্চয় কোনো কঠিন ব্যায়াম হয়েছে, তার জন্যই সে এই সব করতেছে। আমরা যেন কাল সকালেই ওরে কলকাতায় নিয়ে যাই চিকিৎসার জন্য, না হলে মালতীরে আর বাঁচানো যাইবে না। কিন্তু মালতীরে কলকাতায় নিয়ে যাইতে হইলে যে অনেক টাকার দরকার, এত তাড়াতাড়ি আমি সেই টাকা কোথা থেকে জোগাড় করব। পরের দিন সকালে উঠা দেখলাম মালতী তখনও ঘুম আসছে, কিন্তু জ্বরে ওর হাত পা যেন পুইরা যাইতেছে। আমি আর এক মুহূর্ত দেরি না কইরা কাঠের বাক্সটা ঠিকা আমার ঘরের দলিলটা বাইর কইরা সুইটা গেলাম গ্রামের মহাজনের কাছে। আমার বাপ মা আমারে বারবার বারণ করলো, কারণ মহাজন উমেশ চন্দ্র ছিলেন একজন সুদখোর এবং লোভী প্রকৃতির মানুষ। তিনি গ্রামের গরিব মানুষদের মোটা অঙ্কের সুদের বিনিময়ে টাকা ধার দিতেন, আর যারাই তার কাছ থেকে টাকা ধার নিত তাদের বেশিরভাগেরই ধার কোনোদিনও শোধ হতো না। তখন তিনি জোর কইরা তাদের জমি জায়গা ঘর বাড়ি সব কিছু দখল কইরা নিতেন। তবুও মানুষ নিরুপায় হয়ে তার কাছ থেকে টাকা ধার নিতে বাধ্য হতো। আমিও বাপ মায়ের বারণ না শুই না মহাজনের কাছে গেলাম। আমার ওই ছোট্ট কুড়ে খান ছাড়া আর কিছুই ছিল না, তাই সেটাই বন্ধক রাখা আমি মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিলাম। স্থির করলাম আগামীকাল সকালে মালতীরে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু সেই রাতে ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। আমি মালতীর পাশে ঘুমোচ্ছিলাম। হঠাৎ পাশ ফিরতে গিয়া বুঝতে পারলাম মালতী পাশে নাই। আমি ধর্মর কইরা উঠে বসলাম। তারপর মালতীর নাম ধরে ডাকতে লাগলাম, মালতী, মালতী, কোথায় গেলি তুই? কিন্তু মালতীর কোনো সারা শব্দ পাইলাম না। আমার বুকের ভিতরটা স্যাপ কইরা উঠল। দৌড়ায় ঘরের বাইরে আইলাম, আর দেখলাম বাপ আমার উঠোনের এক কোণে জ্ঞান হারায় মাটিতে পইরা আছে, কিন্তু মারে কোথাও দেখতে পাইলাম না। সারা বাড়িতে মারে খুঁজতে লাগলাম। শেষমেশ মায়ের দেখা না পাইয়া বাপের চোখে মুখে জল দিয়া জ্ঞান ফিরাইলাম। তার কাছ থেকেই পুরো ঘটনাটা জানতে পারলাম। বাপ মা তখন ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ মুখের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়তে মায়ের ঘুম ভাঙা যায়। মা দেখে যে মালতী মায়ের মুখের সামনে ঝুঁকে পড়ে মারে দেখছে। ভারতীর বিভৎস রূপ দেখা মা চিৎকার কইরা ওঠে। মায়ের চিৎকারে বাপের ঘুমও ভাঙা যায়। এরপর মালতী দুই হাতে মায়ের গলা চিপা ধরে, তারপর তারে টানতে টানতে ঘর থেকে বেরিয়ে যায়। বাপ মালতীর হাত থেকে মারে বাঁচাইতে গেলে মালতী বাপরে ধাক্কা দেয়, আর বাপ আমার মাটিতে পড়ে জ্ঞান হারায়।
আমার বুঝতে অসুবিধা হয় না যে মালতী আমার মারে নিয়ে ওই জঙ্গলের ভিতরেই গেছে। আমিও কমল আর কয়েকজন গ্রামবাসীকে নিয়ে আসে জঙ্গলে গেলাম। জঙ্গলে একটু গভীরে যেতেই হঠাৎ একটা অদ্ভুত শব্দ আমার কানে আইলো। মনে হচ্ছে কেউ যেন কোনো কিছু সিবাইয়া সিবাইয়া খাসছে। আমি সেই শব্দ লক্ষ্য কইরা আগায়ে গেলাম আর দেখলাম আমাদের থেকে একটু দূরে একটা বড় নিম গাছের নিচে 2 পা সরিয়ে বৈশা আছে মালতী, আর তার হাতে ধরা রয়েছে একটা মানুষের কাটা হাত। সেই হাত থেকে মাংস কামড়ে কামড়ে খাচ্ছে মালতী। হাতটা দেখে আমি চিনতে পারলাম ওটা আসলে আমার মায়ের হাত। আর তারপরেই দেখলাম মালতীর এক পাশে পড়ে রয়েছে আমার মায়ের হাত খাওয়া মৃত দেহটা। আমি মা বলে মাথায় হাত দিয়া কাঁদতে কাঁদতে সেখানে বইসা পড়লাম। মালতী কিন্তু আমাদের দিকে ফিরেও তাকালো না। সে তখন মহা আনন্দে আমার মায়ের মাংস খাইতে ব্যস্ত। গ্রামবাসীরা আমার সেখান থেকে তুইলা বাড়ি নিয়ে আসে। বাড়ি ফিরে আমি আমার বাপরে সব কথা খুলে বলি। আমাদের সঙ্গে গায়ের মোড়ল মশাইও সেখানে উপস্থিত ছিলেন। তিনি আমারে বললেন, মালতী যদি বাড়ি ফিরে আসে তাহলে তারে যেন আমি কোনো ওঝা বা তান্ত্রিকের কাছে নিয়ে যাই, কারণ মালতীর কোনো সাধারণ রোগ হয়নি, তার নিশ্চয়ই ভূতে ধরেছে। মোড়ল মশাইয়ের কথা শুনে হঠাৎ আমার সেদিনের সেই তান্ত্রিকের কথা মনে পড়া যায়। সঙ্গে এটাও মনে পড়ে যে সেই তান্ত্রিকের দেওয়া তাবিজটা মালতীর হাতে বাঁধা দেওয়ার পর থেকেই মালতীর ভিতর এইরকম অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমি ঠিক করি যে আমি নিজেই সেই তান্ত্রিকের কাছে যাব। সব প্রশ্নের উত্তর একমাত্র তিনিই আমারে দিতে পারবেন। ভেবেছিলাম মালতী হয়তো পরের দিন ফিরে আসবে, কিন্তু আমার ভাবনা ভুল ছিল। মালতী পরের দিন ফিরে আইলো না। সেদিন সন্ধ্যাবেলায় আমি গেলাম সেই শ্মশানের ভেতর তান্ত্রিকের কাছে। কমলও আমার সঙ্গে যাবে বইলা বায়না ধরল, কিন্তু আমি তারে সঙ্গে নিলাম না। শ্মশানের ভিতরে পা রাখতেই একটা হিম শীতল বাতাস এসে যেন আমারে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ায় ধরল। আমার শরীরে হাড়ের ভিতরে যেন কম্পন শুরু হইয়া গেল। তবুও আমি বুকে সাহস এনে রাম নাম জপতে জপতে আগাইয়া চললাম। কিছু দূর এগোতেই সেই তান্ত্রিকের গলা শুনতে পাইলাম। তিনি তখন মন্ত্র পড়ছিলেন। আর একটু এগোতেই দেখতে পেলাম সেদিন রাতে যেখানে বসে তান্ত্রিক যজ্ঞ করেছিলেন সেখানেই তিনি বৈশা রয়েছেন। তার হাতে রয়েছে একটা মরার খুলি, সেটার কপালে লাল তিলক কাটা। সেই মরার খুলিটারে এক হাতে ধইরা অন্য হাতে তার উপরে কিছু যেন মাখায় দিচ্ছেন, আর মুখে বিড় বিড় করে মন্ত্র পইরা চলছেন। আমি তার সামনে গিয়া দাঁড়াইলাম। আমার দেখায় তিনি উঁচু স্বরে বললেন, এসেছিস হারুন, আমি জানতাম তুই এখানে আসবি। তোর জন্যই তো আমি এখানে অপেক্ষা করছিলাম। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে 2 হাত জোর করে বললাম, বাবা বাবা আবার মালতীরে আপনি বাঁচান। ও যে। তান্ত্রিক হেসে বললেন, জানি রে, আমি সব জানি, তাই তো আমি তোর জন্য অপেক্ষা করছি। এই নে, এটা রাখ। রাত্রিবেলা তোর বউয়ের কপালে এটা দিয়ে একটা তিলক কেটে দিবি। দেখবি তোর বউ কাল সকালের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। এই বলে তিনি একটা ছোট্ট মাটির পাত্রে একটা কালো রঙের থকথকে পদার্থ নিয়ে আমার হাতে দিলেন। আমি বললাম, বাবা সেদিন রাইতে আপনি আমার বউরে যে তাবিজ দিয়েছিলেন সেই তাবিজ পড়ার পর থেকেই ওর এই অবস্থা হয়েছে। এই কালির তিলক পড়লে না জানি আমার বউটার আর কি কি হবে। না রে পাগলা, না, তুই ভুল ভাবছিস। আসলে ওর ওপর ভর করেছে কোনো পিশাচ, সেই কারণেই ওর আজ এই অবস্থা। তবে তুই কোনো চিন্তা করিস না, এই কালির তিলক
আজ রাত্রে ওর কপালে যদি লাগিয়ে দিতে পারিস, তাহলে দেখবি সেই পিশাচ সঙ্গে সঙ্গে তোর বউয়ের শরীর ছেড়ে পালাবে। তোর বউ আবার আগের মতোই স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু বাবা, মালতী যে এখন কোথায় তাই তো আমি জানি না। তুই চিন্তা করিস না, তোর মালতী আজ রাতেই তোর কাছে ফিরে আসবে। যা, এখন তুই বাড়ি যা, আর যে কথা বললাম সেটা করতে ভুলিস না কিন্তু। আমিও সেই শ্মশান থেকে বাড়ি ফিরে এলাম। সেদিন রাইতেই নিজের ঘরে বসে আসি, হঠাৎ দরজার বাইরে ধপ করে একটা শব্দ হতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি দরজার বাইরে উঠোনের উপর বেহুশ হয়ে পইরা আছে মালতী। আমি তাড়াতাড়ি ওরে তুলে নিয়ে আইসা ঘরে শোয়াই দিলাম। সারা শরীর জ্বরে পুইরা যাচ্ছে। আমি তান্ত্রিকের দেওয়া সেই কালো জিনিসটার তিলক পরায় দিলাম মালতীর কপালে, আর প্রায় সঙ্গে সঙ্গে ওর শরীরটা প্রচণ্ড কাঁপা উঠল, আর বন্ধ চোখ দুখান খুইলা গেল, আর সেই চোখ দিয়া যেন গনগনে আগুন বেড়াইতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কি রে মালতী, কি হইল তোর? মালতী প্রচণ্ড গর্জন করতে লাগলো, আর ওর শরীরটা থরথর কইরা কাঁপতে লাগলো। আমি ওর কাঁধ দুখান ধইরা একবার ঝাঁকাইয়া দিয়া ওয়ে ডাকলাম, এই মালতী, মালতী। মালতী আমারে এক ঝটকায় নিচে ফেলে দিল। আমি বিস্ফারিত চোখে দেখলাম মালতীর শরীরটা হঠাৎ শূন্যে উঠে গেল, তারপর সেটা চারিদিকে গোল হইয়া ঘুরতে লাগলো। বাবু, আমি মালতী, মালতী বলে চিৎকার করতে লাগলাম। হঠাৎ মালতীর শরীরটা থপ কইরা বিছানার উপর পড়ে গেল। আমি ইষ্ট নাম জপ করতে লাগলাম। মালতী বিছানার উপর উঠা বসলো, তারপর বিছানা থেকে লাফাইয়ে নাইমা খোলা দরজা দিয়া বাইরে সইরা গেল। আমি ওর পেছন পেছন যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার সারা শরীর যেন তখন অবশ হইয়া গেছে। উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি পেলাম না গো বাবু। সেই অবশ ভাব কাটলো প্রায় ঘন্টা খানেক পর। আমি ধীরে ধীরে মাটি থেকে উঠা বিছানায় গিয়া বসলাম। বুঝতে পারলাম সেই তান্ত্রিক আমারে ঠিকই বলেছিল, আমার বউ মালতীর শরীরে পিশাচেই ভর করেছে। কিন্তু তিনি যে বলেছিলেন তার দেওয়া এই কালো জিনিসটা তিলক মালতীর কপালে পড়াইয়া দিলা পিশাচ ওর শরীর ছাইরা চলে যাইবে। আমি আবার সেই তান্ত্রিকের সাথে দেখা করতে গেলাম, কিন্তু শ্মশানের ভিতর কোথাও তান্ত্রিকের দেখা পাইলাম না। আমি আবার সেখান থেকে যেই না ঘরে ফেরার জন্য পা বাড়াইছি, অমনি আমার কানে আইলো এক অদ্ভুত শব্দ। মনে হইল কেউ যেন কিছু সিবাইয়া সিবাইয়া খাইতাছে। হঠাৎ আমার চোখ পড়ল একটু দূরেই একটা বড় ঝোপের দিকে। ঝোপটা নড়তাছে। আমার কেমন যেন একটু সন্দেহ হইল, সেই দিকেই আগায়ে গেলাম। আর যা দেখলাম বাবু, সেই দৃশ্য কেউ কোনোদিনও নিজের চোখে দেখেছে কিনা বলতে পারবো না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি দেখলে মাঝি? বাবু, দেখলাম সেই রোপের আড়ালে পা সরাইয়ে বৈশা রইছে মালতী, আর তার সামনে সরাইয়া রইছে অনেকগুলা নাদ খাওয়া মৃতদেহ। সেইগুলারই একটা থেকে মাংস খুবলাইয়া খাইতেছে সে। মৃতদেহগুলোর কয়েকটার মুখ তখনও স্পষ্ট বোঝা যাইতেছিল বাবু। সবই ছিল ওই গাঁয়েরই লোক, তবে তাদের ভিতর যে মানুষটির দেখে বুকের ভিতরে সব থেকে বেশি হু হু করে উঠল, সে ছিল আমার বন্ধু কমল। তবে আর একটা মৃতদেহ দেখেও খুব অবাক হইলাম বাবু। সে আর কেউ নয়, শ্মশানের সেই তান্ত্রিক। এমন ভয়ানক দৃশ্য দেখে আমার মাথা যেন আর কাজ করতেছিল না বাবু। আমি সেখানেই জ্ঞান হারাইয়া পইরা গেলাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম সকাল হইয়া গেছে। হঠাৎ গতকাল রাতের সব কথা আমার মনে পইরা গেল। আমি তাকাইয়া দেখলাম রাতের সেই মৃতদেহগুলো তখনও সেখানে পইরা আছে, শুধু মালতী সেখানে নাই। আমি উঠে মালতীর নাম ধইরা ডাকতে লাগলাম, কিন্তু মালতীর কোনো সাড়া পেলাম না। ভাবলাম মালতী হয়তো বাড়ি ফিরা গেছে।
আমিও বাড়ির পথে পা বাড়াইলাম, তবে বারবার আমার চোখ চলে যাইতাছিল সেই মৃতদেহগুলোর দিকে। যে কমল আমার সেই ছোটবেলাকার খেলার সাথী, আমার সর্বক্ষণের ছায়াসঙ্গী ছিল, আমার সমস্ত বিপদে আপদে আমাদের সাহায্য করেছে, সেই কমলের কিনা এমন নৃশংসভাবে হত্যা করেছে আমার বউ মালতী, যে মালতী কিনা ওরে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো। আর কমলও সেই মালতী বৌঠানরে নিজের বোনের চোখেই দেখতো। সেই বোনই কিনা ওরে এইভাবে হত্যা করলো। আর আমি সেই বন্ধুরে বাঁচাইতে পারলাম না গো বাবু, পারলাম না, আমি বাঁচাতে পারলাম না বাবু। এই বলে আরুণ আকুল কান্নায় ভেঙে পড়ল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কেঁদো না হারুন, কাঁদলে তো তোমার বন্ধু আর ফিরে আসবে না। কিন্তু হারুন, তারপর তোমার বউ মানে মালতীর কি হলো? সে কি সুস্থ হয়ে উঠেছিল নাকি? হ্যাঁ বাবু, মালতী সুস্থ হয়ে উঠছিল। সেদিন আমি শ্মশান থেকে বাড়ি ফিরতেই দেখি বাড়ির উঠানে গ্রামের সব মানুষজন জড়ো হয়েছে। আমি সেই ভিড় ঠেলা ভিতরে গিয়া দেখি সেখানে করুণ মুখে বইসা আসে মালতী। তারা মালতীরে নানা রকমের প্রশ্ন করছে, কয়েকজন তো আবার তারে মারধরও করতাছে। মালতী বারবার বলতাছে, আমি কিছু করিনি গো, আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না, বিশ্বাস করো তোমরা, আমি কিছু করিনি, কিছু করিনি, বিশ্বাস করো, কিছু করিনি। ওদের কথাবার্তা শুই না বুঝলাম ওরা গতকাল রাতের ঘটনা নিয়ে আলোচনা করতেছে আর সব কিছুর জন্য মালতীরে দায় করতেছে। কিন্তু একমাত্র আমি জানতাম যে মালতীর কিছু দোষ নাই। যা করছে মালতীর শরীরে ভর করা সেই পিশাচ করছে। আমি তখন তাদের বাধা দিয়ে বললাম, এ কি করছো তোমরা? ছেড়ে দাও, আমার মালতীরে ছেড়ে দাও, ও কিছু করে নাই। তারপর আমি গ্রামবাসীদের সব কথা খুলে বললাম। তারপর তাদের নিয়ে গেলাম সেই শ্মশানের ভিতর। নিজেদের প্রিয়জনদের মৃতদেহ দেখে সবাই কান্নায় ভেঙে পড়ল। তখন সবাই আমারে পরামর্শ দিল যে মালতীরে কোনো এক বড় তান্ত্রিকের কাছে নিয়ে যাইতে। আমিও তাই করলাম। গাঁয়েরই একজনের থেকে খবর পেলাম পাশের গাঁয়ে একজন বড় তান্ত্রিক এসেছেন। তিনি নাকি মানুষদের ভূত ভবিষ্যৎ বর্তমান সব বইলা দিতে পারেন। আমি সেদিন রাইতেই তার কাছে গেলাম। সব শুনে তিনি বললেন আগামী অমাবস্যার রাইতে তিনি আমার গাঁয়ে যাইয়া যজ্ঞ করবেন। তার কথা মতো আমি যেন যজ্ঞের সব আয়োজন কইরা রাখি। আর তিনি আমার একটি মন্ত্রপুত মাদুলি দিলেন, বললেন আগে তান্ত্রিকে দেওয়া সেই তাবিজটা খইলা দিয়া আমি যেন এটা মালতীর হাতে বাঁধা দিই। আমিও তাই করলাম। সেই মাদুলিটা হাতে বাঁধার পর থেকে মালতী কিন্তু আর কোনো রকম অস্বাভাবিক আচরণ করে নাই। দুদিন পরেই ছিল অমাবস্যা। সেই তান্ত্রিকের কথা মতো আমি যজ্ঞের সব আয়োজন কইরা ফেললাম। নির্দিষ্ট সময়ে তান্ত্রিক আইসা যজ্ঞ শুরু করলেন। তার কথা মতোই আমি মালতীর হাত থেকে সেই মাদুলিটা খুইলা রাখলাম। মালতী তখন ঘরে ঘুমোচ্ছে। আমি, আমার বাপ আর কয়েকজন গ্রামবাসী যজ্ঞের কাছেই ছিলাম। তান্ত্রিক মন্ত্র পইরা যজ্ঞে আহুতি দিতে লাগলেন। হঠাৎ প্রচণ্ড জ্বর উঠল। তান্ত্রিক আমাদের ভয় পাইতে বারণ করলেন। হঠাৎ শুনতে পেলাম এক প্রকাণ্ড গর্জন, আর তখনই দেখলাম দূর থেকে যেন মালতী বাতাসে ভাসতে ভাসতে আমাদের দিকেই আইতাছে। আমরা সবাই খুব ভয় পাইয়া গেলাম, কিন্তু তান্ত্রিকের কথা মতো আমরা নিজেদের জায়গা থেকে একটুও নড়লাম না। মালতী তান্ত্রিকের সামনে এসে দাঁড়াইল। তারপর তান্ত্রিকের ইশারাতেই তার সামনে পেতে রাখা একটি আসনের উপর বসল। তান্ত্রিক তাকে প্রশ্ন করলেন, বল, কে তুই? মালতীর উপর কেন ভর করছিস? কিন্তু মালতী কোনো উত্তর দিল না। তান্ত্রিক এক মুঠো ছাই নিয়ে মন্ত্র পইরা ওর দিকে সুইরা দিলেন।
মালতী আর্তনাদ কইরা উঠল, তারপর বলল, আমি আমি বিজয়। মালতীকে আমি ভালোবাসতাম, আমি ভালোবাসতাম। সেবার মালতী যখন ওর বাবার সাথে কলকাতায় ওর পিসির বাড়িতে গিয়েছিল, তখনই ওর সাথে আমার পরিচয় হয়। মালতীর রূপ, ওর ব্যবহার আমাকে মুগ্ধ করে। আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলি এবং ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। কিন্তু কিন্তু সেই কথা যখন মালতীকে জানালাম, তখন মালতী আমাকে বলল যে সে গ্রামে অন্য একটা ছেলেকে ভালোবাসে, তাই সে আমাকে বিয়ে করতে পারবে না। আমি ওকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি, অনেক ভাবে, কিন্তু মালতী আমার কোনো কথা শুনল না। আমি তখন ওকে বলেছিলাম যে এই জীবনে আমি ওকে অন্য কারো হতে দেব না। যদি আমি ওকে না পাই, তাহলে কেউ ওকে পাবে না, কেউ না। আমি আমার জীবনের সমস্ত কথা আমার এক দাদাকে বলতাম, যে আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। দাদা তখন এই গ্রামেই থাকে। একদিন হঠাৎ রাস্তা পার হতে গিয়ে আমি মরে যাই, কিন্তু আমার মৃত্যু দাদা সহ্য করতে পারেনি। দাদা প্রতিজ্ঞা করে যে আমার মৃত্যুর প্রতিশোধ নেবে এবং এক তান্ত্রিককে দিয়ে আমার আত্মাকে জাগিয়ে তুলে মালতীর শরীরে প্রবেশ করায়। মালতীর শরীরকে ব্যবহার করে আমি প্রতিশোধ নেওয়া শুরু করি। প্রথমে মালতীর ছেলেকে খাই, তারপর ওর শাশুড়িকে, ওর শ্বশুর আর স্বামীকেও আমি খেয়ে ফেলতাম। কিন্তু সেদিনই রাতে যখন আমি তান্ত্রিকের কাছে যাই, তখন তান্ত্রিকের সাথে একটা ঝামেলা হয় এবং আমি রাগের মাথায় তান্ত্রিককেই খেয়ে নিই। আরে ঠিক সেই সময় কমল কয়েকজনে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বিনা কারণে তান্ত্রিকের কাছে যাচ্ছিল। তারা আমাকে সেখানে তান্ত্রিককে হত্যা করতে দেখে, তাই তাদের সবাইকেও আমি খেয়ে ফেলি। আর আজ আমি শ্বশুর আর স্বামীকে খেয়ে আমার প্রতিশোধ পূরণ করব। এতটুকুন বলে মালতী পৈশাচিক হাসি হাসতে লাগলো। এইসব কথা শুনে আমি তো খুব অবাক হইয়া গেলাম। মালতী এইসব কথা আমারে কোনোদিনও বলে নাই। হয়তো ভেবেছিল এইসব কথা আমি শুনলে মনে মনে দুঃখ পাবো। এবার তান্ত্রিক বললেন, ছেড়ে দে তুই মালতীকে, চলে যা, চলে যা ওর শরীর থেকে। মালতী চিৎকার কইরা বলল, না না, আমি কিছুতেই যাব না। আমার প্রতিশোধ সম্পূর্ণ না করে আমি কোথাও যাব না। না। তখন তান্ত্রিক আবার এক মুঠো চাইনিয়া ওর দিকা সুইরা দিলেন। মালতী আবার আর্তনাদ করে বলল, ঠিক আছে,
এখন আমি চলে যাচ্ছি মালতীর শরীর ছেড়ে, কিন্তু মনে রাখি আমি আবার আসবো, আবার আমার প্রতিশোধ সম্পূর্ণ করবই। মালতীকে আমি অন্য কারোর হতে দেব না। মালতী শুধু আমার, শুধু আমার। হঠাৎ একটা কালো ধোয়ার মতো কুণ্ডলী মালতীর শরীর থেকে বেড়াইয়া আইসা পাক খাইতে খাইতে বাতাসে মিলায় যেতে লাগলো, আর মালতী জ্ঞান হারাই মাটিতে লুটাইয়া পড়ল। তান্ত্রিক ওর হাতে একটা মাদুলি বাঁধা দিলেন আর বললেন, যতদিন এই মাদুলিটা ওর হাতে বাঁধা থাকবে ততদিন পর্যন্ত কোনো বিপদ ওরে স্পর্শ করতে পারবে না। সত্যি তারপর থেকে মালতীর মধ্যে আর কোনো অস্বাভাবিকতাও লক্ষ্য করা যায় না। ধীরে ধীরে ও সুস্থ হইয়া ওঠে, কিন্তু পিশাচ ভর করার পর ও কি কি করছিল সেসব কিছুই ওর মনে থাকে না। তবে নিজের একমাত্র সন্তানরে হারানোর শোকটাও কোনোদিন ভুলতে পারে না। তারপর সেও একদিন আমার সন্তানের মতোই আমার এই সাইডা চলে গেল, রইয়া গেলাম এই আমি একা। এই পর্যন্ত বলে মাঝি চুপ করল। আমরা তখন প্রায় ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। মাঝি প্রশ্ন করল, কি বাবু, এইবার বিশ্বাস হইল তো আমি সত্যি ভূত দেখেছি? আমি আবারও হেসে উঠলাম, বললাম, আরে মাঝি ভাই, তুমি তো বেশ গল্প বানাতে পারো, তবে তোমার গল্পটা কিন্তু আমার জব্বর লেগেছে। সে যাই হোক, আমাকে বলেছ, এসব গল্প কিন্তু অন্য কাউকে বলতে যেও না, সবাই তোমাকে পাগল বলে হাসাহাসি করবে। আমার কথা শেষ হতেই নৌকাটা যেন তুলে উঠল। আমি বললাম, কি হলো মাঝি, নৌকাটা এভাবে দুলছে কেন? কিন্তু মাঝি কোনো উত্তর দিল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হলো মাঝি, কথা বলছো না কেন? এমন সময় বাতাসে শুনতে পেলাম একটা প্রকাণ্ড অট্টহাসি, আর নিজের চোখের সামনে যা দেখলাম তাতে আমার এতদিনের সমস্ত বিশ্বাস অবিশ্বাস যেন নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। দেখলাম হারুনের শরীরটা ধীরে ধীরে পরিণত হচ্ছে একটা নরকঙ্কালে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। শুনতে পেলাম হারুন মাঝির গলা। বলে সে আবার অট্টহাস্য করতে লাগলো। আমি প্রচন্ড ভয়ে নদীতে ঝাঁপ দিলাম, তারপর সাঁতরে পারে উঠলাম। হারুন মাঝি তখনও অট্টহাস্য করে চলেছে। পরে গ্রামের লোকেদের মুখে শুনেছিলাম যে হারুন মাঝি পাশের গ্রামে থাকত। গ্রামের সুদখোর মহাজন উমেশ চন্দ্রর কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা শোধ করতে না পারায় মহাজন তার ভিটে মাটি সব দখল করে নেয়। এরপর একদিন হারুনের স্ত্রী মালতী মারা গেলে হারুন যেন পাগলের মতো হয়ে যায়, আর একদিন তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় নদীর পাড়ে। এই পর্যন্ত বলে অখিলেশ দাদু থামলেন। তারপর বিল্টুদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, কেমন লাগলো আজকের গল্পটা?
দারুণ দাদু, দারুণ। যা, অনেক রাত হলো, এবার তোরা বাড়ি যা। ওরা তিনজন উঠে নিজেদের বাড়ি ফিরে গেল। অখিলেশ বাবুও বাড়ির পথ ধরলেন। তাহলে কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্প পাঠে ছিলাম আমি দীপ্তদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে আবির, রূপম, রাহুল, অতনু ও সঞ্চালী। তাহলে আজকের জন্য এইটুকুই। আবারও দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন আর শুনতে থাকুন ভৌতিক ঠেক।